ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে কেষ্টদা। অনেকেই তো আদর্শ বলতে একটা ভাব বলেই বোঝেন। এই আদর্শটা কি? শ্রী ঠাকুর: আদর্শ একটা ভাব হলে সব ভাবেরই পর্যবসিত হয়। আদর্শ মানে জীবন্ত আদর্শ। জীবন্ত আদর্শ না হলে কোনো সংঘাত বাঁধে না। এই যে ঠাকুর বলে, কিন্তু মানে যদি ঠক্কর দেন, তুমি হয়তো ঠিক করছো, পূর্ব দিকে যাবে, তিনি বললেন সেটি চলবে না, তোমাকে যেতে হবে পশ্চিমে। এইভাবে চলতে পথে আমাদের বৃত্তির সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে দেন তিনি। তার প্রতি অনুরাগের দরুন সেই বৃত্তিগুলিকে বৃত্তি বলে চেনা যায় এবং সেগুলি ধীরে ধীরে বিনষ্ট হয়। এইভাবে মানুষ করে বেড়ে ওঠে। আদর্শের প্রতি অনুরাগের মানুষ যে কি হতে পারে তার কুল কিনারা নেই। দেখুন, শিবাজি রামদাসের প্রেমে পাগল হয়ে মোগল কাত করে ফেলল। রানা প্রতাপ কিন্তু অহংকেন্দ্রী উচ্চ আকাঙ্ক্ষার দরুন কিছু করতে পারল না, তার সব ভেস্তে গেল। কোনো দীপন কেন্দ্র থেকে এক একটা জীবন করে দীপ্ত হয়ে ওঠে, সেটা ধরা চাই। ছেলেবেলা থেকে ছেলেপেলেদের ঠিকমতো শিক্ষা দেওয়া লাগে। বাপ দেখবে যাতে ছেলে মাকে সেবা দেয়, মা দেখবে যাতে ছেলে বাপকে সেবা দেয়। হয়তো ছেলে মাকে একটা টমেটো এনে দিল, মা তখন সেটা দিয়ে বলা উচিত, তোমার বাবাকে একটা দেবে না? সে হয়তো তখন বলবে, হ্যাঁ বাবা, বাবা, বাবাকে নিশ্চয়ই দেব, এই বলে ছুটল। ছেলের বাপের সম্বন্ধে মায়ের গল্প করা উচিত, বাপের উচিত মায়ের সম্পর্কে গল্প করা, বাপ মায়ের উভয়ে উচিত ছেলেপুলের সঙ্গে পূর্বপুরুষ সম্বন্ধে এমন করে গল্প করা যাতে তারা তাদের শ্রাদ্ধেও একেবারে ফুটে ওঠে, উদ্দীপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ইতিহাসের তুলনা টেনে দেশের শ্রেষ্ঠ বীরদের কাহিনী প্রাণময় ভঙ্গিতে বলতে হয়। এতে এক একটা সূর্য বগলের করা হনুমান হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা সাধারণত এমন করে চলি যাতে ছেলেপুলেদের মধ্যে না মানা এবং ভাঙনের বীজ উপ্ত হয়ে যায়। বাপ মার নিজেদেরই নেই শ্রেষ্ঠের প্রতি সক্রিয় আনতি, আর কি হবে বলুন? তারা হয়তো ছেলেকে ঠাকুর দেবতার কাছে নিয়ে বলছে প্রণাম করো, কিন্তু নিজেরা প্রণাম করে দেখাচ্ছে না। এমন কত অসঙ্গতির বাসা বেঁধে আছে। বাপ মা ঠিকভাবে চললে ছেলেপুলেদের বৈশিষ্ট্য আপনা থেকেই গজিয়ে ওঠে, চরিত্র গঠন হয় অটুট। আর তা না হলে স্রোতের টান বিপর্যস্ত হয়ে গিয়ে এক একজন হয়তো হয়ে দাঁড়ায় চোর ডাকাত। আরও একটা বিদ্যে আমাদের জাতের জানা ছিল, সেটা হলো বিয়ের কিভাবে ফলপ্রসূ করতে হয়। বিয়েটা সেইভাবে সংস্কার করা লাগে, বৈশিষ্ট্যবান পুরুষদের যদি 2/3 বিয়ে হয় তবে দেশের শক্তিমান মানুষের আধিক্য হয়, নিকৃষ্ট মানুষের জন্ম কম হয় এবং তাদের চালনা করার লোকের সংখ্যা বৃদ্ধি হয়। এর জন্য প্রধানত চাই সুবর্ণে সদৃশ্য ঘরে উপযুক্ত বিবাহ এবং সঙ্গে সঙ্গে বিধিমাফিক অনুলোম অসবর্ণ বিবাহ। অনুলোম ধর্ম আরও একটা বিজ্ঞানসম্মত বটে। পশু জগতের, উদ্ভিদ জগতের আমরা এর প্রয়োগ দেখতে পাই। গরু, ঘোড়া, কুকুরের বংশাবলী, কুলজি আমরা দেখি। তাদের ধরন উন্নত করে তুলতে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা এত চেষ্টা করি, কিন্তু উন্নতর মানুষের অভ্যুত্থান যে কীভাবে হবে সে বিষয়ে আমাদের খেয়াল নেই। তারপর যে উপজাতির সমস্যা আপনি বলেছিলেন, অনুলোম বিবাহের সাহায্যে ওসব অঙ্গীভূত করে নেওয়া যায়। ঘটুকচ ব্রাহুবাহনের কথা তো জানেন। এই প্রথা যে একদিন প্রচলিত ছিল তা এ থেকেই বোঝা যায়। আজ সারা দেশের দিকে চেয়ে দেখছেন, বলুন তো কটা মানুষ আছে? চালাক ধরনের মানুষ আজ কোথায়? একজন রবীন্দ্রনাথের তিরোধান হয়েছে, কিন্তু সেই ধরনের কিংবা তার কাছাকাছি প্রতিভা কি দেশে আরও একটা দেখা যাচ্ছে? এই সমস্যা সমাধানের জন্য আদর্শ সবর্ণ ও অনুলোম বিয়ের প্রবর্তন করতে হবে। স্ত্রীরত্নম দুষ্করলা দপি অনুলোমে সমর্থন সর্বত্র। বিচেরি গাছ মাটির গাছ নয়, বীচের আনুপাতিক মাটি তৈরি করা এই পর্যন্ত। কাঁঠালের বিচি থেকে আম গাছ হয় না, তাই উন্নত বীজ যা আছে তা সদ্ব্যবহারের চাই। অনুলোম হতে গেলে প্রথমে বিধিমাপক সবর্ণে সমান ঘরে বিয়ে হওয়া দরকার, নইলে বংশের মূল ধরা ও ধাঁচ ঠিক থাকে না। সদৃশ্য ঘরে উপযুক্ত বিয়ের ফলে সাধারণত সন্তানের প্রকৃত হয় সাম্যসঙ্গত। অনুলোম সন্তান হয় ঝাঁঝালো, যেমন ছিলেন ব্যাস, বলিষ্ঠ, বিদুর, নারদ, তবে বেশি পার্থক্য খারাপ। ফল কথা
নতুন রক্ত সবসময় প্রয়োজন, নচেত মানুষগুলি ধীরে ধীরে হয় খর্বাকৃত মূঢ়, শরীর মনের দুর্বল। চক্রপাণিদা: শরীরবিদ্যার সঙ্গে মনোবিজ্ঞানের কোনো সম্পর্ক আছে কি না? সেজে ঠাকুর: হ্যাঁ, সংযোগ তো আছেই। তুমি হয়তো একটা ছেলেকে পড়াতে গিয়ে খুব মারলে, 2 দিন পরে তোমার ক্লাসে তার হয়তো আপনা থেকেই ঘুম আসতে চাইবে। আরও ধরো, অভিনয় করতে করতে মহাসাধু হয়ে গেছে, রাগের ভান করতে করতে রাগী হয়ে গেছে। এরপর শ্রীযুক্ত চৌধুরী বললেন, ওকে নিয়ে আসলাম একবার দেখাতে। সেজে ঠাকুর: হ্যাঁ, এতে আমি খুব ফুর্তি হয়েছি। আগের দিন হলে আমি জড়িয়ে ধরে মাটিতে পাড়াপাড়ি করতাম। শ্রীযুক্ত চৌধুরী: ওর সব ব্যাপার জানা থাকলে ওকে দিয়ে আমাদের অনেক সাহায্য হতে পারে। সেজে ঠাকুর: হ্যাঁ, আমাদের সাহায্য মানে পরস্পরের সাহায্য। এরপর মিস্টার বরদলুই জানালেন, আসামের নতুন ইউনিভার্সিটিতে তারা অর্থকরী, কৃষ্টিগত ও হাতে কলমে কাজের কী ব্যবস্থা রাখবেন এবং কৃষ্টিগত শিক্ষাধারার প্রসঙ্গে বললেন, অবশ্য কৃষ্টির মূল ধারা চালাতে পারবেন মহাত্মা গুরুদেব আপনাদের মতো লোক। এরপর শেষে ঠাকুর বললেন, আমাদের এখানে এরা একটা কলেজ করবে, আপনাদের সাহায্য কিন্তু চাই। আর অত দূর আগে বলা ভালো নয়, তবে আমার বড় ইচ্ছা এখানে কালে কালে যাতে একটা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। ভেবেছি সেই ইউনিভার্সিটির নাম দেব সান্ডিল্য ইউনিভার্সিটি। অবশ্য আপনারা বেঁচে যদি থাকেন, উন্নতিপরায়ণ যদি থাকেন, আদর্শপরায়ণ যদি থাকেন, খুব হবে, খুব হবে, সব হবে, এই ঠিক কথা। শ্রীযুক্ত বরদলুই: আমরা যে স্কুল কলেজ ঠিকভাবে শিক্ষাই পাইনি। সেজে ঠাকুর: তখন তো শিক্ষা হয়নি, শিক্ষিত হয়েছেন কর্মক্ষেত্রে নেমে। এরপর ছেলেরা গোড়া থেকে যাতে কর্মক্ষেত্রে নেমে যে শিক্ষা আপনারা পেয়েছেন সেই শিক্ষা পায়, তার ব্যবস্থা করতে হবে। আসামের সরকারি কৃষি বিভাগ সম্বন্ধে কয়েকটা কথা হলো। তারপর শেষে ঠাকুর বললেন, 25,000 জন 1000 বিঘা ওয়ালাকে দিয়ে বিঘা প্রতি 2.5 কাঠা সমাজসেবায় উৎসর্গ করার ব্যবস্থা ঠিক করে ফেলেন। আর উইলকক্স বেন্টলিকে পূর্ত কাজের পরিকল্পনা দিয়েছি। আমি বাঁচি বা মরি, এটা আপনাদের করাই চাই। এতে আবহাওয়া, উৎপাদন সব কিছু ভালো হবে। শুধু বাংলা নয়, সব প্রদেশেই করা চাই, এবং সেটা যত তাড়াতাড়ি করতে পারেন ততই ভালো। বেঁচে থাকতে থাকতে করতে পারলে উন্নতির বান এসে যাবে। এরপর শ্রীযুক্ত বরদলুই এবং শ্রীযুক্ত চৌধুরী উদ্দীপ্ত মুখশ্রী নিয়ে গাত্রোত্থান করলেন। এরা চলে যাবার পর শেষে ঠাকুর বললেন, গ্রহণেচ্ছু ভাব ছিল বলে অনেক কথা বেরিয়েছে। শিশুর মতো সরলভাবে আমাদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, বেফাস কিছু বলিনি তো? ওরা রাগটাগ করবে না তো? আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।